হ্যালো ফ্রেন্ডস, এডুরন লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। 2026-এর মাধ্যমিক আর বেশি দিন নেই, তাই আমরা চলে এসেছি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আমি তোমাদের সার্নিক স্যার, আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা প্রথমেই দেখবে 4 নম্বরের প্রশ্ন। প্রথমে তো তোমাদের যখন এমসিকিউগুলো হয়ে যাবে, তারপরে তোমরা 4 নম্বরের প্রশ্নতে চলে যাবে। 4 নম্বরের প্রশ্নের আমি সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়াও পরবর্তীতে 8 নম্বরের প্রশ্নও আছে এই ভিডিওতেই। এবং তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা ভিডিওটা পুরোটা দেখে নেবে, বুঝে নেবে, এবং আমি এই পুরো পিডিএফটাই আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া তোমরা নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখানেই তোমরা ক্লাসের নোটিফিকেশান, এছাড়াও তোমরা তোমাদের ক্লাস যে পিডিএফগুলো সেগুলো পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন আমরা যেটা ডিল করতে চলেছি সেটা হচ্ছে লর্ড মেকলেকে কি এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? এটা আমরা 4 নম্বরের জন্য একটু ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছি। এছাড়াও পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি যে উডের নির্দেশনামা বা উডস ডিসপ্যাচ 1854 বা 1854 কে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? এটাও আমরা দেখব, এটাও আমাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট আছে। এছাড়া আমরা মনীষীদের নিয়ে দুটো প্রশ্ন পড়ব। মনীষীদের নিয়ে দুটো প্রশ্ন কি কি পড়ব? এক দেখব আমরা শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সম্পর্কে, ঠিক আছে, এটাও আমাদের এবারের ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা দেখব ধর্ম সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দের চিন্তাধারার সম্পর্কে আলোচনা করো, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। আমি শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই আলোচনা করছি, যেহেতু তোমাদের এটা লাস্ট মিনিট সাজেশন। এরপরে আর আশা করি তোমাদের কিছু পড়তে হবে না। এর মধ্যে থেকেই যদি তোমরা সব কটা ডিল করে যাও, দেন দেখবে তোমরা হুবহু পরীক্ষার খাতায় কমন পাচ্ছ, আমি এটুকু আশাবাদী। এরপরের প্রশ্ন আছে টিকা লেখো মহাবিদ্রোহ। আচ্ছা, এই মহাবিদ্রোহটা, এটাতে 4-5 রকমের প্রশ্ন হতে পারে। তোমরা মহাবিদ্রোহটাকে ভালো করে পড়ে যাবে, এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। যেমন তোমাকে প্রথমে বলতে পারে হয়তো মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, বা মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের অবদান আলোচনা করো, বা মহাবিদ্রোহে সামন্ততন্ত্র প্রভাব আলোচনা করো, বা মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? তোমার যুক্তির সপক্ষে ব্যাখ্যা দাও বা যুক্তির সপক্ষে উত্তর দাও। বা মহাবিদ্রোহ সম্পর্কে ঐতিহাসিকদের কি কি মতামত বা ঐতিহাসিকদের বিবরণ দেখো। সুতরাং সুতরাং তোমরা বুঝতে পারছো যে এই মহাবিদ্রোহটা কতটা ইম্পর্টেন্ট। এটা দিয়ে 4 থেকে 5 রকমের প্রশ্ন আসতেই পারে। সুতরাং আমি এর জন্যই মহাবিদ্রোহটাকে বলবো ভালো করে দেখে যেতে, যাতে যাই প্রশ্ন আসুক কোনো অসুবিধা না হয়। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ এবং শ্রমিক সমাজের ভূমিকা আন্দোলন করো। বঙ্গভঙ্গ এখানে খুবই একটি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং শ্রমিক সমাজের এখানে আমরা ভূমিকাটি দেখব। এছাড়া পরবর্তী প্রশ্ন কি আছে? কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় খুবই ইম্পর্টেন্ট। তিনটের মধ্যে একটা আসবেই আমার মন বলছে, এর জন্য আমি তিনটের একটাকেও বাদ দিলাম না, কোনটাকে ছেড়ে কোনটা দেবো। সেই কারণে কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় তোমরা তিনটে অবশ্যই দেখে যাবে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের কী কী ভূমিকা গ্রহণ করে। প্রশ্নটা একটু দেখে যাও, উদ্বাস্তু রিলেটেড প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা গিয়ে নজর দিই, আমরা দেখতে পাবো যে নারী সমাজ বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। পত্রিকা তোমরা মোটামুটি সবকটাই দেখে যাবে। পত্রিকা দিয়ে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কী ধরনের আসতে পারে, তবে পত্রিকা দিয়ে একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখছি যে 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের, সরি এখানটা একটু বানান ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, চিত্রের হবে এটা, হ্যাঁ, চিত্রের সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে? একা আন্দোলনের একটি সমালোচনা বিবরণ করো। পরবর্তীতে আছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস থেকেও যে কোনো ধরনের একটি প্রশ্ন আসতেই পারে, সেটা যা খুশি হতে পারে। এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা লেখো। আপাতত আমি এই কটি সিলেক্ট করেছি, আশা করছি এই কটার মধ্যে তোমরা তোমাদের সমস্ত কটা করে আসতে পারবে। এই গেল তোমাদের 4 নম্বরের সেকশন। এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বরে। 8 নম্বরে আমি বেশি প্রশ্ন রাখিনি,
কারণ হলো একটাই, লাস্ট মিনিট সাজেশন। এবং আমি এটুকু বলতে পারি আমার অভিজ্ঞতাতে যে এখান থেকে প্রশ্ন আসবেই, তোমরা পরীক্ষার কথায় খাতায় হুবহু প্রশ্ন তোমরা দেখতে পাবেই। তো প্রথমত, প্রথম যে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, আমার মন বলছে পরীক্ষার খাতায় তোমরা পেয়ে গেছো, ঠিক আছে? বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেও দেখলাম যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে আমার কাছে, সেই কারণে আমি এটা না দিয়ে আর থাকতেই পারলাম। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও আমার মন বলছে আসতে পারে। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগর এবং রামমোহন। আচ্ছা, আমি বিদ্যাসাগর এবং রামমোহন শুধু দুটো নাম লিখে দেওয়ার কারণ হচ্ছে বিদ্যাসাগর এবং রামমোহন দিয়ে, বিদ্যাসাগর দিয়েও দু রকমের প্রশ্ন হতে পারে, রামমোহন নিয়েও দু রকমের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? যেমন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহের আন্দোলনের আলোচনা করো, বা বিদ্যাসাগরের যে পাশ্চাত্য প্রভাব সেটাও আসতে পারে। রামমোহনের ক্ষেত্রেও সেম পাশ্চাত্য প্রভাব আসতে পারে, যে হেনরি লেডির সাথে, ঠিক আছে? তো যেমন খুশি আসতে পারে। এইগুলো, এই দুটোও তোমরা দেখে যাও, আমার তো মন বলছে এটা আসবেই, জানি না কেন, আর এটাও আসবে। তো এই ছিল আমাদের একটা ছোট্ট সাজেশন এবং ছোট্ট লাস্ট মিনিট সাজেশন। আমি পুরো পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। সো আজকের ক্লাস এইটুকুই। এডুরন লার্নিংয়ের সাথে জুড়ে থাকার জন্য তোমাদের সকলকে জানাই স্বাগত, এবং আশা করি ইন ফিউচার তোমাদের অনেক হেল্প হবে এই ক্লাসেস থেকে। কেমন? তোমরা অবশ্যই জুড়ে থাকবে, আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব ইন ফিউচার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। এবং খুব ভালো করে তোমরা সকলে পরীক্ষা দিও এবং আমাকে অবশ্যই জানিও তোমাদের এক্সাম কেমন হলো। নমস্কার।